আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। শুক্রবার দ্বিতীয় দফা ইসরায়েলে রকেট বৃষ্টি ঝরালো হিজবুল্লাহ। 30 রকেটের আগুনে পুড়ল ইসরায়েলের 3 শহর। নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের রাস্তায় লক্ষ লক্ষ মানুষ। বেনি গাতঞ্জ বললেন, গৃহযুদ্ধ থেকে ইসরায়েল মাত্র এক কদম দূরে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথের শরীরে দাজ্জালের অনুসারী হওয়ার বার্তা। জেলেনস্কিকে 909 লাশ ভর্তি কফিন পাঠালো পুতিন। ইমরান খানের মুক্তি চেয়ে মার্কিন কংগ্রেসে বিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর ও 7 সিস্টার্সে চীনের বাণিজ্যের সম্ভাবনায় শঙ্কিত ভারত। ভারতে উন্মুক্ত মাঠে ঈদের নামাজ পড়া নিষিদ্ধ করল পুলিশ। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। শুক্রবার দ্বিতীয়বারে ইসরায়েলে রকেট বৃষ্টি ঝরালো হিজবুল্লাহ। 30 রকেটের আগুনে পড়ল ইসরায়েলের 3 শহর। ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। শুক্রবার হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে দ্বিতীয় দফার রকেট হামলা চালায়, যা গত নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সবচেয়ে বড় হামলা। স্থানীয় সময় সকাল 11টার দিকে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে একসাথে 30টির বেশি রকেট উৎক্ষেপণ করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি রকেট ধ্বংস করতে সক্ষম হলেও কয়েকটি জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে। এই ঘটনার পর ইসরায়েলি বিমান বাহিনী তৎক্ষণাৎ পাল্টা জবাব দিতে লেবাননের হাদাত খিয়াম এলাকায় ব্যাপক বিমান হামলা চালায়। স্থানীয় সূত্রে জানা গেছে, হিজবুল্লাহর একাধিক সামরিক অবস্থান ও অস্ত্র ডিপো ধ্বংস হয়েছে এই হামলায়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতাজ হিজবুল্লাহ এবং লেবানন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কিরিয়াত শামোনা ও গ্যালিলিতে যদি শান্তি না থাকে তাহলে বৈরুতেও শান্তি থাকবে না। লেবানন সরকারই এই হামলার জন্য সরাসরি দায়ী। গত কয়েকদিন ধরে ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। গত সপ্তাহান্তে ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে অন্তত 8 জন নিহত হওয়ার পর হিজবুল্লাহর এই পাল্টা হামলা চালিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে নিয়মিত রকেট হামলা চালিয়ে আসছিল। নভেম্বরে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও উভয় পক্ষই একে অপরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে। উল্লেখ্য, গাজায় চলমান যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। গত নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হলেও উভয় পক্ষই একে অপরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে। সামরিক বিশ্লেষকরা মনে করেছেন, বর্তমান সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে আবারও পুরো অঞ্চলে ব্যাপক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। পরিস্থিতি এখন নজিরবিহীন অবস্থায় পৌঁছেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাত যেন আরো বিস্তৃত না হয় সেই জন্য জরুরি কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছে। নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের রাস্তায় লক্ষ লক্ষ মানুষ। বেনি গাতঞ্জ বললেন, গৃহযুদ্ধ থেকে ইসরায়েল মাত্র এক কদম দূরে। ফিলিস্তিনি যুদ্ধ বাঁধিয়ে ক্ষমতায় টিকে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে টানা যুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে সাধারণ ইসরায়েলিরা। এই নিয়ে নেতানিয়াহুকে নানাভাবে চাপ দিয়েও কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত লাখ লাখ ইসরায়েলি নেমে এসেছেন রাস্তায়। নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে অচল করে দিয়েছে দেশ, কিন্তু ক্ষমতার মোহে নেতানিয়াহু এতটাই অন্ধ হয়ে গেছেন যে নিজ দেশের নাগরিকদের উপরেই শক্তি প্রয়োগ করছেন। নেতানিয়াহু বাহিনীর রোষানলে পড়লেও রাজপথ ছাড়ছেন না ইসরায়েলি বিক্ষোভকারীরা। আর এভাবেই গৃহযুদ্ধের আবহ তৈরি হয়েছে। নেতানিয়াহু যদি এখনই পিছু না হটেন তাহলে খুব শীঘ্রই ইসরায়েলে গৃহযুদ্ধ শুরু হতে পারে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি রাজনৈতিক ন্যাশনাল ইউনিটি পার্টির চেয়ারম্যান বেনি গাতঞ্জ। দ্য টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, দেশকে সম্ভাব্য এই গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে বিচারমন্ত্রী ইয়ারেভ লেভিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন গাতঞ্জ। সাক্ষাতে তিনি বিচার মন্ত্রীকে ইসরায়েলি গৃহযুদ্ধের ব্যাপারে সতর্ক করে দেন। যুদ্ধ ছাড়াই গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু নেতানিয়াহু ইচ্ছা করেই যুদ্ধ টিকিয়ে রেখেছেন, কারণ যুদ্ধ থেমে গেলেই দুর্নীতির অভিযোগে কারাগারে ঢুকতে হতে পারে তাকে। এজন্য গণবিক্ষোভের মুখেও যুদ্ধ
যুদ্ধ জিয়ে রেখেছেন নেতানিয়াহু। এর বাইরেও দেশের ভেতর নিজের ক্ষমতা আরো পাকাপোক্ত করার সব বন্দোবস্ত করে ফেলেছেন তিনি। এতে খোদ ইসরায়েলের ভেতর শুরু হয়েছে অস্থিরতা। লেভিনের সঙ্গে ওই বৈঠকের আগে নেতানিয়াহুকে চিঠিও লিখেন গাতেঞ্জ। নেতানিয়াহু যেন এই আইন নিয়ে আর অগ্রসর না হন সেই বিষয়েও সতর্ক করে দেন তাকে, কিন্তু গাতেঞ্জের কথায় কান দিচ্ছেন না নেতানিয়াহু। শরীরে দাজ্জালের অনুসারী ও নৃশংস বর্বর ক্রুসেডার হওয়ার বার্তা বহন করছেন গাজায় নতুন গণহত্যায় মদত দিয়ে যাওয়া আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। বৃহস্পতিবার 28 মার্চ তার ট্যাটু সম্বলিত একটি ছবি ভাইরাল হয়। ছবিতে পিট হেগসেথের তার ডান হাতের পেশিতে ল্যাটিন ভাষায় দেউস ভোল্ট ও আরবি ভাষায় কাফের শব্দের খোদাইকৃত নতুন ট্যাটু দেখা যায়, যা দাজ্জালের অনুসারী হওয়ার ও ক্রুসেড ধর্মযোদ্ধা হওয়ার পরিচয় বহন করে। মধ্যযুগীয় নৃশংস বর্বর ক্রুসেডরা নিজেদের শরীরে দেউস ভোল্ট ল্যাটিন শব্দটি বিভিন্নভাবে বহন করে, যার অর্থ ঈশ্বর এমনটি চান। পিট হেগসেথ বুধবার সর্বপ্রথম তার এক্স অ্যাকাউন্টে ছবিটি আপলোড করেছিলেন। হাওয়াইতে মার্কিন বিমান এবং নৌবাহিনীর যৌথ ঘাঁটিতে দুর্ধর্ষ নেভি সিলের ডেলিভারি ইউনিটের সাথে কসরতকালে তুলেছিলেন। তার এই ছবি ভাইরাল হওয়ার পর ব্যাপক বিতর্কের জন্ম দেয়। সমালোচকরা একে তার সুস্পষ্ট ইসলাম বিদ্বেষ বলে মন্তব্য করেছেন। আরবিতে কাফের শব্দটি সকল অবিশ্বাসী মুসলিমদের বুঝাতে ব্যবহার করা হয়ে থাকে। শব্দটি ইহুদিবাদীদের জন্য বিশেষ বার্তাবহ, কেননা তারা দাজ্জালকে তাদের মাসিহ বা ত্রাতা মনে করে। শেষ জামানায় তার আগমন ঘটবে এবং তাদেরকে দুঃখ দুর্দশা থেকে মুক্তি দেবে। বিশ্বব্যাপী ইহুদি শাসন প্রতিষ্ঠায় সাহায্য করবে। তার কপালে কাফের লেখা থাকবে, তবে তা শুধুমাত্র মুমিনরাই দেখবে। দেউস ভোল্ট মূলত তৎকালীন রোমের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী পোপ দ্বিতীয় আরবানের ভাষণের অংশবিশেষ, যা একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র ও লড়াইয়ের লিপ্ত খ্রিস্ট শক্তিদের পবিত্র কুদস নগরী বা জেরুজালেম ও ইস্তাম্বুল বা কনস্টান্টিনোপল পুনরুদ্ধারের ধর্মযুদ্ধে একত্রিত করার জন্য বলেছিলেন। উল্লেখিত পিট হেগসেথ প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পূর্বে দীর্ঘদিন সেনাবাহিনীতে ছিলেন। কুখ্যাত গুয়াতানামো বে, ইরাক এবং আফগানিস্তানে মুসলিম নৃশংসতা হত্যাযজ্ঞের দায়িত্ব পালন করেছিলেন। এক পর্যায়ে পদোন্নতি পেয়ে মেজর পদে অধিষ্ঠিত হন। বিভিন্ন সম্মাননাও লাভ করেন তিনি। এদিকে জেলেনস্কিকে 909 লাশ ভর্তি কফিন পাঠালো পুতিন। ইউক্রেন রাশিয়ার দখলকৃত অঞ্চল থেকে 909 জনের সৈন্যের দেহ ফেরত পেয়েছে দা কুর্স্কের রক্তক্ষয়ী যুদ্ধের আরো একটি প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধবন্দী বিষয়ক সমন্বয় কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। ইউক্রেনের যুদ্ধবন্দী বিষয়ক সমন্বয় কার্যালয় 28 মার্চ এই তথ্য জানিয়েছে। এই সৈনিকরা কুরাখভ, পত্রভক্স, বাখমুট, ভুল লেদার, লুহান্স্ক এবং জাপোরঝিয়ার দিকে যুদ্ধ করেছিলেন। নিহতদের কিছু দেহ রাশিয়ান ফেডারেশনের মর্গ থেকে ফেরত দেওয়া হয়েছে। নিহত সৈনিকদের দেহ ফেরত আনার এই প্রচেষ্টায় ইউক্রেনের কয়েকটি সরকারি এবং সামরিক সংস্থা যৌথভাবে কাজ করেছে। এর মধ্যে রয়েছে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা, অভ্যন্তরীণ মন্ত্রণালয়, স্টেট এমার্জেন্সি সার্ভিস, সশস্ত্র বাহিনী, ইউক্রেনীয় সংসদে মানবাধিকার কমিশন। কার্যালয়টি আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকেও তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছে। জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধে নিহত ব্যক্তিদের সম্মানের সঙ্গে দাফনের অধিকার রয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার অল আউট আক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত 46,000-এর বেশি ইউক্রেনীয় সৈন্য যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন। 2025 সালের 16 ফেব্রুয়ারি প্রকাশিত এনবিসির একটি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য দিয়েছেন। জেলেনস্কি এনবিসিকে জানান, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় 3,80,000 ইউক্রেনীয় সৈন্য আহত হয়েছেন। প্রেসিডেন্টের মতে হাজার হাজার ইউক্রেনীয় সৈন্য যুদ্ধে নিখোঁজ রয়েছেন অথবা রাশিয়ার বন্দী শিবিরে আটক আছেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের উপর দমন পীড়ন সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব রেখে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বা কংগ্রেসে বিল উত্থাপন করা হয়েছে। মানবাধিকার পরিস্থিতির উন্নতির জন্য পদক্ষেপ না নিলে 180 দিনের মধ্যে পাকিস্তানের সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞা প্রদানের আহ্বান রয়েছে প্রস্তাবিত এই বিলে। ডেমোক্রেট ও ক্ষমতাসীন রিপাবলিকান সর্বদলীয় আইন প্রণেতাদের উদ্যোগে এটি উত্থাপিত হয়েছে। পাকিস্তান ডেমোক্রেসি অ্যাক্ট নামের বিলটি সোমবার কংগ্রেসে উত্থাপন করেন সাউথ ক্যারোলিনার রিপাবলিকান কংগ্রেসম্যান জো উইলসন এবং ক্যালিফোর্নিয়া ডেমোক্রেট কংগ্রেসম্যান জিমি
প্যানেট্রা উত্থাপনের পর আরো পর্যালোচনার জন্য বিলটি পাঠানো হয়েছে কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক এবং বিচার সংশ্লিষ্ট কমিটি দ্বয়ের কাছে। যুক্তরাষ্ট্রের ম্যাগনিটস্কি মানবাধিকার জবাবদিহি আইন প্রয়োগের মাধ্যমে এই নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এর আওতায় মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা যাবে। পাকিস্তানের রাজনৈতিক বিরোধীদের দমনের সঙ্গে জড়িত প্রধান কুশলীদের চিহ্নিত করতে এবং তাদের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করার প্রস্তাব রয়েছে বিলে। তবে পাকিস্তানের সামরিক বাহিনী যদি রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধ করে এবং অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারবেন। 2022 সালে পাকিস্তানের পার্লামেন্টে এক অনাস্থা প্রস্তাব পাশ হলে ক্ষমতাচ্যুত হয় তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফর কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, যা সেভেন সিস্টার্স নামে পরিচিত, সেখানে চীনের বর্ধিত বাণিজ্যিক কার্যক্রম নিয়ে দিল্লির উদ্বেগ স্পষ্ট। ডক্টর ইউনূস চীনে তার সফরের অংশ হিসেবে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। ধারণা করা হচ্ছে এই সফরে তিনি চীনের বাণিজ্য ও বিনিয়োগ কৌশল নিয়ে আলোচনা করেছেন, যা সরাসরি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বাণিজ্য ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে। চীন দীর্ঘদিন ধরে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন অবকাঠামো প্রকল্প ও বিনিয়োগের মাধ্যমে নিজের কৌশলগত অবস্থান মজবুত করতে চাচ্ছে। বিশেষজ্ঞদের মতে চীনের অর্থনৈতিক ও রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এই অঞ্চলে বাণিজ্য সম্প্রসারণের যে পরিকল্পনা রয়েছে তা ভারতীয় স্বার্থের জন্য উদ্বেগজনক হতে পারে। ভারতের বিশ্লেষকরা মনে করছেন ডক্টর ইউনূসের চীন সফর এবং তার বৈঠকগুলো এই অঞ্চলের অর্থনৈতিক ও কূটনৈতিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও বিষয়টি নজরদারিতে রেখেছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার স্পষ্টভাবেই জানিয়েছে যে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখাই তাদের প্রধান লক্ষ্য। তবে চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্ক এবং ভারতের সঙ্গে ঐতিহ্যগত কূটনৈতিক বন্ধুত্ব দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভারতের উত্তরপ্রদেশের মিরাট শহরে উন্মুক্ত মাঠে ঈদের নামাজ পড়া নিষিদ্ধ করেছে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রশাসন। এই নিয়ম ভঙ্গ করলে মুসলিমদের পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স বাতিল করার হুমকি দিয়েছে পুলিশ। পুলিশ বলছে শুধুমাত্র মসজিদে ঈদের নামাজ পড়তে পারবে মুসলমানরা। যারা উন্মুক্ত মাঠে নামাজ পড়বে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার পাশাপাশি কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত বছর মিরাটে উন্মুক্ত মাঠে ঈদের নামাজ পড়ায় 200 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। প্রসঙ্গত, সংখ্যালঘু নির্যাতনের জন্য সম্প্রতি ভারতকে কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন বা সিপিসি এর তালিকাভুক্ত করতে সুপারিশ করেছে আমেরিকার সরকারি সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। সিপিসির সংজ্ঞায় বলা হয়েছে, যেসব দেশের সরকার বিশেষ করে গুরুতর ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনে সম্পৃক্ত হয় বা লঙ্ঘনের ব্যাপারে সহনশীল হয়, সেসব দেশ কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন হিসেবে বিবেচিত হবে। মার্কিন সরকারি সংস্থার প্রতিবেদনে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষত মুসলিমদের ধর্মীয় অধিকার লঙ্ঘন এবং তাদের জীবন ও সম্প্রদায়ের উপর আক্রমণের বেশ কিছু ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। শুক্রবার দ্বিতীয় দফা ইসরায়েলে রকেট বৃষ্টি ঝরালো হিজবুল্লাহ। 30 রকেটের আগুনে পুড়ল ইসরায়েলের 3 শহর। নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের রাস্তায় লক্ষ লক্ষ মানুষ। বেনি গাতঞ্জ বললেন, গৃহযুদ্ধ থেকে ইসরায়েল মাত্র 1 কদম দূরে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথের শরীরে দাজ্জালের অনুসারী হওয়ার বার্তা। জেলেনস্কিকে 909 লাশ ভর্তি কফিন পাঠালো পুতিন। ইমরান খানের মুক্তি চেয়ে মার্কিন কংগ্রেসে বিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর ও সেভেন সিস্টার্সে চীনের বাণিজ্য সম্ভাবনায় শঙ্কিত ভারত। ভারতে উন্মুক্ত মাঠে ঈদের নামাজ পড়া নিষিদ্ধ করল পুলিশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।